হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের আরও একটা ক্লাস শেয়ার করব। আর আজকে আমরা কিন্তু ভৌত পরিবেশের আরও একটা সাবপার্ট স্রোতের জল, স্থির জল এখান থেকে শুরু করব। এর আগে কিন্তু ভৌত পরিবেশের যে আরও আদার্স যে সাব টপিকগুলো ছিল, স্রোতের জল, স্থির জলের আগের অংশটুকু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখানকার প্রশ্ন উত্তরের ক্লাস কিন্তু আলাদাভাবে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে আমরা শুরু করব স্রোতের জল, স্থির জল থেকে আরও বেশ কিছুটা সাবপার্ট আমরা আজকে দেখব। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। আর প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসেও কিন্তু তোমরা আমি যে ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দেবো তোমাদের বইতে কিন্তু মার্ক করে নেবে। তো দেখো রয়েছে, ফেরার পথে আকাশ বলল পাহাড়ের বেশিরভাগ জলাশয়ে খুব স্রোত। অন্তরা বলল উঁচু নিচু তো, যেখানেই নিচু পাবে জল সেদিকে হু 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 করে যাবে। রফিকুল বলল বর্ষাকালে এখানেও মাঠের পাশে নালায় স্রোত হয়, নয়াঞ্জলিতেও স্রোত দেখা যায়। কোন দিক থেকে কোন দিকে জল যায় দেখেছিস? দেখলেই এখানকার জমি কোথায় উঁচু কোথায় নিচু বোঝা যাবে। নিচু জায়গাগুলোয় বৃষ্টির জল জমে, জলাশয় হয়ে যায়। সাবিনা বলল বাড়িতে ব্যবহার করা জলও পুকুরে পড়ে। তোদের ওদিকে পড়ে? চারপাশে পাকা ড্রেন, মাঝখানে পুকুর, তাই ড্রেনে জল আসে, গরমেও জল শুকোয় না। রফিকুল বলল ড্রেনের নোংরা জল পুকুরে জমে? সাবিনা বলল তবে জলটা তত নোংরা হয় না। কিন্তু কেন হয় না? স্যার বললেন বাতাস বয়, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়, জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে করে সেগুলো ভেঙে যায়। তাহলে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে ড্রেনের জল পুকুরে পড়লেও সেই পুকুরের জলটা কিন্তু অতটা নোংরা হয় না, সেটার কারণ কী বা সেটা কেন হয়, সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি প্রশ্নোত্তরের ক্লাসে এটাকে কিন্তু আরও সুন্দরভাবে উত্তর আকারে সাজিয়ে দেবো। এরপরে লেখা রয়েছে স্যার রাসায়নিক বিক্রিয়া কি? দুধে লেবুর রস দিলে কি হয়? কাপড়ের দাগে লেবুর রস দিয়ে দেখেছো? কমলা বলল দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধ হয় না। তিতলি বলল জামায় দাগ উঠছিল না, লেবুর রস দিতে উঠে গেল। এগুলোই রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেটা দেওয়া নেই। প্রশ্নোত্তরের ক্লাসে আমি সেটা কিন্তু শেয়ার করে দেবো। তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যখন আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে দুই বা দুইয়ের অধিক কোনো আলাদা আলাদা জিনিস যখন একসঙ্গে মেশানো হয়, তখন তাদের মধ্যে বিক্রিয়া করে যদি অন্য কোনো নতুন কিছু সৃষ্টি হয়, তাকেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া বলে। এরপরে দেখো একটা ছক দেওয়া রয়েছে, কোথায় রাসায়নিক বিক্রিয়া হওয়া দেখেছো এবং তার ফলে রং বদলে যাওয়া বা বিক্রিয়ায় কী তৈরি হয়েছে লেখো। প্রথমে রয়েছে চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে কি হবে? বাদামি বর্ণের আস্তরণ পড়ে, একে মরচে পড়া বলে। এটি একটি রাসায়নিক বিক্রিয়া। কয়লা পোড়ানো হলে তাপ ও ধোঁয়া বের হয়। আলু কেটে ফেলে রাখা হলে তার গায়ে লালচে ছোপ ধরে। চুন জলে গুললে চুন জলের ওপর একটা স্তর পড়ে, আর ডাব কেটে রাখা হলেও কিন্তু কাটা জায়গায় লালচে ছোপ ধরে। এরপরে রয়েছে জল শোধনের নানা কথা। কমলা বাড়ির কাছে পৌঁছে গেল, তবুও ভাবছে জলের সব নোংরার সঙ্গে কি বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে? তাহলে পুকুরে গরু স্নান করালে ক্ষতি কি? যে যা খুশি ফেলুক না, কিন্তু তাহলে কেন ওরকম বোর্ড লাগিয়েছে পুকুরের গায়ে? নাকি বুঝতে ভুল হলো? পরের দিন কমলা ওর ভাবনার কথা বলল। স্যার বললেন সব কিছুর সঙ্গে বাতাসের অক্সিজেন কি বিক্রিয়া করবে? প্রাকৃতিক জল শোধনে আরও অনেকের সাহায্য আছে, শুধু বাতাসের অক্সিজেন নয়। জবা বলল অনেক কিছু মাছে খেয়ে ফেলে। ঠিক বলেছ। আরও অনেক ছোট বড় জীব আছে, তারা কিছু নোংরা খায়। অন্যভাবেও জলে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন আর বাতাসের অক্সিজেন মিলে কিছু নোংরা শোধন করে। স্বপ্নার বাবা মাছ চাষ করেন। স্বপ্না বলল মাছের ঘা সারাতে বাবা জলে একটা ওষুধ দেন। বাবা বলে ওতে জলও শোধন হয়, ওটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে জল শোধন করে। তাহলে কোন জিনিস জল শোধন করতে সাহায্য করে? আরও একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কমলা বলল আবার এটা কিন্তু তোমাদের এরকমভাবে আসতে পারে যে মাছের ঘা সারাতে জলে কী দেওয়া হয়, কোন ওষুধ দেওয়া হয়, সেটাও কিন্তু হয়ে যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপরে রয়েছে কমলা বলল তবু কেন পুকুরে গরুকে স্নান করানো বারণ? গরুর থেকে নানা রকম রোগ জীবাণু ছড়াতে পারে বলে। সে তো বটেই, তাছাড়া বেশি রাসায়নিক পদার্থ দিলে অন্য ক্ষতি হবে। নোংরা ফেলা যতটা সম্ভব কমাতে হবে, তাতেও যেটুকু নোংরা হবে দুই পদ্ধতিতে শোধন করতে হবে। স্বপ্না বলল দুই পদ্ধতি মানে? একটা প্রাকৃতিক পদ্ধতি আর একটা জলের রাসায়নিক দেওয়া। তোমার বাবা যা করেন। তবে আবার বলছি ওই সব রাসায়নিক মেপে দিতে হয়, না হলে মাছ বা অন্য জীব মরে যাবে। সাবিনা বলল পুকুর না থাকলে আমাদের পাড়াটা তো নোংরা গন্ধে ভরে যেত। ঠিক তাই, আমরা নোংরা ফেলি, জলাশয় তার কিছুটা পরিষ্কার করে। এরপরে রয়েছে আরও একটা ছক, সেটা দেখে নিই। তো জলাশয়ে কী নোংরা মেশে, তার ফলে কী সমস্যা হয়, আর সেটা কিভাবে শোধন হবে, তো সেটাই কিন্তু এখানে চেয়েছে জানতে। প্রথমে রয়েছে কলকারখানার বজ্র, এতে রাসায়নিক পদার্থ থাকা জল দূষিত হয়, যতটা সম্ভব কমাতে হবে। মরা জীবজন্তুর দেহ পচে দুর্গন্ধ ছড়ায়, জল দূষিত হয়, কিছুটা প্রাণীরা খেয়ে নেবে। তরকারির খোসা পচা হচ্ছে, জল দূষণ হয়, নানা জীব কিছুটা নোংরা খেয়ে নেবে। রাসায়নিক সার বেশি পরিমাণ দেওয়া হলে বা জলে মিশলে জল বিষাক্ত হয়ে মাছ বা অন্য জীব মরে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে জল শোধন হবে।
পোকা মারার বিষ বেশি পরিমাণে দেওয়া হলে জল বিষাক্ত হবে। বাতাসের অক্সিজেন ও রাসায়নিক পদার্থ দুই পদ্ধতি দ্বারা শোধন হবে। কাপড় কাচার সাবান, এতে থাকা রাসায়নিক পদার্থ জল দূষণ ঘটাবে। জলে মেশানো কম করতে হবে। এরপরে রয়েছে ঘরে বাহিরে তাকিয়ে দেখা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। শান পুকুরের ঘাট, সুবোধ আগেও এসে বসেছে, কিন্তু এমন করে পুকুরটা দেখেনি। ঘাটটা পূর্ব দিকে, পাড়গুলো উঁচু করে বাঁধানো। সুবোধ এবার পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। চারপাশ ঘুরে আসতে কত পা হয় গুনে নেবে। একটু এগিয়ে সুবোধ দেখলো পাড়ের পাশে কত রকম ঘাস, ঝোপ, ফুল। জলের মধ্যেও গাছ, শালুক ফুল, ছোট ছোট পানা। জলের খুব কাছে লতার মতো মাছ, খাঁজ কাটা পাতা। ঠাকুমা মাঝে মাঝে এরকম আনে, বলে ঢেঁকি শাক। সুবোধ কখনো পাড়ের গাছপালা দেখতে দাঁড়াচ্ছে, তখনই লিখে রাখছে কত পা হলো। যে পাড়ে তাল গাছ। খানিক যাওয়ার পর বাঁশঝাড়, কোথাও পাড় ভেঙে জল ঢোকা নালা হয়েছে। মাঠ থেকে বর্ষায় জল ঢোকে। আরও একটু এগিয়ে কলার ঝাড়, একটায় কাঁদি ধরেছে, একটা মোচা বেরিয়েছে। তারপর নীলুদার ঘর। নীলুদা পুকুরের মাছ, পাড়ের গাছপালা আর পাশের আম কাঁঠালের বাগান পাহারা দেয়। সুবোধ আবার পা গুনে গুনে হাঁটতে শুরু করলো। পরদিন স্কুলে এসে সুবোধ বলল, স্যার, আমরা কোনোদিন কোনো জলাশয়ের মানচিত্র করিনি। সেটা করার জন্য আগে একটা জলাশয় খুঁটিয়ে দেখতে হবে। এবার সুবোধ 1570 পা হেঁটে শান পুকুর ঘোরার কথা বলল। স্যার বললেন, তোমার 1 পা মানে কতটা? আমার 10 পা মানে 3 মিটার। আগেই দেখে নিয়েছি। ঘাটটা কোন দিকে দেখেছো? পুকুরের আকৃতিটা। ঘাটটা পূর্ব দিকে, পুকুরটা দেখতে গোল মতন। তাহলে যা যা আছে তার চিহ্ন ঠিক করো, আঁকো আর বলে বলে দাও, সবাই শুনুক। এরপর সবাই একটা করে জলাশয় ভালো করে দেখবে আর তার মানচিত্র আঁকবে। সুবোধ দিক চিহ্ন দিয়ে আঁকা শুরু করলো। কোনটা কিসের চিহ্ন তা বলে বলে আঁকতে লাগলো। একটু পরে শানপুকুরের মানচিত্র আঁকা হয়ে গেল। তো এই যে হচ্ছে সেই ছবিটা। তো এখানেও কিন্তু তেমন কোনো প্রশ্ন নেই। এই যে সাব টপিকটা ঘরে বাইরে তাকিয়ে থাকা, শুধু প্রথম পেজটায় দুটো তিনটে ছোট ছোট প্রশ্ন হয়েছে, যেমন জলে হয় এমন ফুল বা গাছের নাম করো, ঢেঁকি শাক দেখতে কেমন, বা পুকুর পাড়ে হয় কোন শাক যেটা আমরা খাইছো, এরকম কিছু দু একটা ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। এর বেশি প্রশ্ন এখানে নেই। তো তারপরে রয়েছে দেখো মাটির নিচে জল। পরের দিনের ক্লাস। জবা বলল, আমাদের গায়ে আরও বড় পুকুর আছে। সেই পুকুরেও কি জল ঢোকার অনেক নালা আছে? সেটার পাড় বেশি নিচু নয়, বর্ষায় চারদিক থেকেই জল আসে। তাহলে ওটা পানীয় জলের পুকুর ছিল না। সুবোধ যে পুকুর দেখিয়েছিল তার পাড় উঁচু, পানীয় জলের জন্যই কাটা। পরে টিউবওয়েল চালু হয়েছে। বীরু বলল, আগে টিউবওয়েল ছিল না? না, তখন কিছু পুকুর আলাদা করা থাকতো। কেউ সেখানে স্নান করতো না, নোংরা ফেলতো না। এখনও দু একটা এমন জায়গা আছে, সেখানে মাটির নিচে সহজে জল পাওয়া যায় না, অথবা মাটির নিচের জল খুব নোনতা। রতন বলল, জানি না, জানি, সুন্দরবনে, সাগরের কাছে তো। মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে, তাই জল নোনতা। খালেদা বলল, যে এখানে মাটির নিচের জল কিভাবে এসেছে? হয়তো অনেক আগে থেকেই কিছুটা জল মাটির নিচে ছিল, তার সঙ্গে কিছুটা সাগরের জল চুইয়ে এসেছে। লক্ষ লক্ষ বছর ধরে এসেছে, একটু একটু করে বালির ভিতর দিয়ে। কোথাও ছোট কণার বালি, প্রায় কাদার কণার মতো, তাই নুন বেশি আসতে পারেনি। আর বাকিটা কিভাবে এসেছে বলা কঠিন। বৃষ্টির জল চুইয়ে থাকতে পারে, নিচের জল তুললে বৃষ্টির জল আবার ঢুকে যাবে। সেটা সহজে হবে না, এসব হতে বহু বছর লাগে। অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে না। তাহলে তো টিউবওয়েলে পরে আর পানীয় জল উঠবে না। তিতলি বলল, মিনি টিউবওয়েল দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। সাবিনা বলল, খোলা কল দিয়ে তো জল পড়েই যাচ্ছে। সুবোধ বলল, অনেক লোকালয়ে সব কাজেই মাটির নিচের জল ব্যবহার হয়, আবার গ্রামে মাটির নিচের জল তুলে ধান চাষ হয়। এভাবে মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে, তার ফলে পানীয় জল দূষিত হচ্ছে। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন হতে পারে, যেটা ডাইরেক্ট অ্যান্সার এখানে নেই, আমি সেগুলো শেয়ার করে দেবো। যেমন কি জল কিভাবে দূষিত হচ্ছে সেটা আসতে পারে, বা জল দূষণের কয়েকটি কারণ লেখো, বা আসতে পারে মাটির নিচের জলের স্তর কেন নেমে যাচ্ছে। তো এরকম কিন্তু, বা জলের ব্যবহার, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে দেখো রয়েছে একটা ছক, কী কী কাজে নিচের জল ব্যবহার করা হয়। পান করা, মানে জল পান করার জন্য, চাষ করা, ঘরের কাজকর্ম, স্নান করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এরপরে রয়েছে অন্য কোন কাজে কোথাকার জল ব্যবহার করা হয়, যেটার উত্তর আমি পাশে দিয়ে দিয়েছি এখানে। সেটা হচ্ছে স্নান, বাসন মাজা, কাপড় কাচা, গৃহস্থের অন্যান্য কাজ, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদির জলকে ব্যবহার করা হয়। আর কোন কোন কাজে মাটির নিচের জল ব্যবহার করা ছাড়া উপায় নেই। জল পান করা, আর যে সমস্ত অঞ্চলে কোনো নদী বা খাল নেই সেই সমস্ত অঞ্চলে সব কাজেই কিন্তু মাটির নিচের জল ব্যবহার করা হয়।
তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এতগুলোর পার্ট সাব পার্ট শেয়ার করলাম। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগলো। আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আগের ক্লাসগুলো যদি দেখতে চাও বা তোমাদের ক্লাসের অন্য সাবজেক্টের ক্লাস যদি দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।